ছোট্ট গ্রাম পার্বতীপুর। হাতে গুনতি কিছু বাড়ি ও একটি পুরনো অট্টালিকা আছে এই গ্রামে। খেলা করতো কিছু বাচ্চা ছেলে মেয়ে। তারা কোনো দিন ভেতরে যায়নি অবশ্যই, তবে তারা পাশে বসে বসেই খেলাধুলো। চল আমরা সবাই খেলাধুলো করে আসি, কিন্তু করণ কই রে? ওকে তো দেখতে পাচ্ছি না। মায়া, অজয়, তোরা দাঁড়া, আমি পেছনে আছি। আজকে আমরা এখানেই খেলা করব। তোরা খেলা কর, আমি জঙ্গল থেকে একটু ঘুরে আসি। জানিস অজয়, ওই বাড়িতে একটা ডাইনি থাকে। করণ এই বলে চলে গেল। দূর পাগল, এসব আবার হয় নাকি? এগুলো কিচ্ছু হয় নেই রে, কিচ্ছু ভয় নেই, কোনো কিছু হয় না, এগুলো সব বেকার কথাবার্তা। আমি আর এখানে খেলবো না, সন্ধে হতে আর খুব বেশি দেরি নেই। চল আমরা পালাই। এই বলে মায়া ও ঋতু চলে গেল। তোরা ভালোভাবে যা তাহলে। তবে অজয় কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পর করণ কিন্তু তখনও আসেনি। একা বসে বসে এদিক ওদিক ঘোরাফেরা করেই চলেছে বিরক্তিকর ভাব নিয়ে। মনে হয় করণ এবার আসবে। কোথায় গেছিলিস তুই তারা দুজনেই এতক্ষণ ধরে? আমি একা বসে আছি। ঘরের ভিতরে প্রবেশ করতে লাগছে। করণ দেখ কেমন ভয়ঙ্কর বাড়ি, কত পুরনো। চল আমরা একটু ভিতরটা ঘুরে দেখি। আয় আয়, এখানে আয়, এখানেই বসি, এই জায়গাটা বেশ ভালো লাগছে। আগে একটু ঘুরে দেখি। অনেকক্ষণ ঘুরলাম রে, পায়ে এবার ব্যথা করছে, এবার একটু বসি। বসবই যখন, তখন একটা বাবার মুখ থেকে শোনা নীলাভূতের 50 বছর আগের ঘটনা। আমাদের তোকে আজকে আমি গোবিন্দদার বাড়ির পাশের বাড়িতেই বাস করতো নীলা। বছর 3 হবে বিয়ে হয়েছে, খুব ধুমধাম করে। বাড়ির লোকজনও খুব খুব খুশি। এভাবেই খুশি খুশি তাদের দিনগুলি কাটছিল। সুখ আর তাদের সইল না। বছর 3 কাটতে না কাটতেই তাদের দুঃখ কষ্ট কালো মেঘের মতো ছড়িয়ে পড়তে লাগলো। তারপর শুরু হলো এক বিভীষিকা ঘটনা। নীলার স্বামী তখন অর্থ উপার্জনের জন্য বাইরে গেছিল। তখন শাশুড়ি মা বলে, মুখ পুরি মেয়ে কোথাকার, কেন তুই আমাদের কপালে জুটলি? তোর মতো মেয়ে যদি আমাদের কপালে না জুটতো, তাহলে আমরা কত আজকে ভালো এক চাঁদের মুখ দেখতাম। আহারে, মেয়েটার কতই না কষ্ট পেয়েছে বল। এভাবে কি কষ্ট দেওয়া উচিত কাউকে? এভাবে অনেক কথা বকানি জোগানি সব সহ্য করতে হতো। তাই সব কিছু মুখ বন্ধ করে মুখ বুজে সহ্য করতো নীলা। কষ্টে ভরা দিন নীলার এভাবেই চলতে থাকে, কিন্তু বাচ্চা আর একটাও তার হয় না। বছর 4 ঘটনা ঘটার পর একদিন এক পাশের বাড়িতে হঠাৎ একটি লোক কিন্তু মারা গেলেন। আর তাতেই কিন্তু হয় এক বিশাল বড় অঘটন। সেই ঝড় আছড়ে পড়ে নীলার ওপর। নীলাই নাকি জাদু টুকটা করে তাকে মেরেছে সেই চাষিকে। তাই সবাই মিলে গ্রামের লোকরা তাকে মারতে উদ্যত হলেন এবং তার সঙ্গে অনেক কথা বাদানুবাদ হওয়ার পরে
তারা একে একে সবাই লোক কিন্তু আস্তে আস্তে জড়ো হতে শুরু করলেন। হ্যাঁ রে, কিছু দোষ না করে তাকে এভাবে মার খেতে হলো? কেনই বা মারলো বল তাকে? এইটা কি উচিত ছিল? তারপর নীলাকে একজন দুজন করতে করতে সবাই মিলে মারতে থাকে। আর সেই মারের চোটে নীলা তখন দৌড়ে পালাতে লাগে। দৌড়ে পালাতে পালাতে দেখা গেল ওই জঙ্গল দিয়ে ছুটতে ছুটতে এসে এই যে বাড়িতে আমরা বসে আছি, এই বাড়ির কাছে এসেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপরে কিন্তু নীলার জীবনের কিন্তু শেষ হয়ে যায়। আর নীলা তখনও বলে যে আমি কোনো দোষ করিনি, আমি কাউকে মারিনি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কোনো দোষ করিনি। দেখছিস তো বন্ধু, এরকম কুসংস্কারের জন্য আগেকার যুগে কত লোকেরই না প্রাণগুলো এভাবেই চলে গেছে রে। ওরে বাবা রে, সব পালা। দরজা দরজা কে লাগালো? দরজা কে লাগালো? তোমাকে আমি ভয় করি না, একদম ভয় করি না আমি তোমাকে। এই দেখ, আমি চলে এসেছি। তুই তো আমারই কথা বলছিলিস, তাই না? তোরা কেন এসেছিস এখানে? আমরা তো শুধুমাত্র এখানে খেলা করার জন্য এসেছিলাম এখানে, দিয়ে একটু দেখলাম এই ঘরগুলো এখানে ফাঁকা আছে, তো কোথায় কি আছে একবার দেখার জন্য এসেছি। তুমি আমাদের ছেড়ে দাও, আমি তো কোনো দোষও করিনি তোমাদের। আমাদের ভুল হয়ে গেছে, কখনো আসবো না আমরা আর এখানে। তারপর করণ ও অজয় হতভম্ব অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে রইল এবং নীলা তার জীবনের সমস্ত দুঃখ দুর্দশার কথা বলতে শুরু করলো। তাকে কিভাবে যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হয়েছে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে শুরু করলো। বিনা দোষে ডাইনি অপবাদে আমাকে মেরেছে, তাতে আমাদের কি দোষ বলো? আমরা তো তোমাদেরকে কোনো মারিনি। কিন্তু তোরা তো তাঁদেরই সন্তান। তাই তোদেরকেও আমি ছাড়বো না। এবারের মতো ক্ষমা করুন, আর আমরা কখনো এখানে আসবো না। আমি ছাড়তে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুমি যে শর্তই বলবে আমি সেই শর্ততেই রাজি আছি। এই জঙ্গল সহ বাড়িতে তোমরা আর কোনোদিন আসবে না। গ্রামের মানুষেরাও যেন আমাকে বিরক্ত করতে না আসে। আমার মতো গ্রামের কোনো মহিলাকে যেন এই কুসংস্কারের বলি হতে না হয়। না হলে বল, তোদেরকে মারতে আমার এক মুহূর্তও সময় লাগবে না। এভাবেই তাদেরকে সবকে ভয় দেখাতে শুরু করলো। ছেলেরা সব ভয়ে এক জায়গায় চুপ করে দাঁড়িয়েছিল। ঠিক আছে, আপনার যা ইচ্ছে তাই হবে, আমরা আর কখনো এখানে আসবো না। এবার তো দরজাটা খুলে দিন দয়া করে, আমরা তাহলে এবার বাড়ি যেতে পারি। নীলা এই বলে তাদের কথা শুনে খুশি হয়ে দরজা খুলে দিয়ে এবার চলে গেল। তারপর তারা মনের আনন্দে বাড়ির দিকে রওনা হলো। এই যাত্রায় তো কি ভাষা বাঁচলাম, আর আমি এই ঘর দিয়ে আর কোনোদিনই এদিকে আসবো না, এই মনে মনে ভাবতে ভাবতে দুজনে এই বাড়ি থেকে বের হয়ে গেল।